রাজশাহীতে কোরবানির পশুর হাটে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে। এবার মাঝারি ও ছোট দেশি গরুর চাহিদা বেশি, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর ব্যবসায়ীদের দাবি, গরুর খাবারের দাম বাড়ায় কিছুটা প্রভাব পড়েছে। দেশের নানা প্রান্ত থেকে হাটগুলোয় পশু নিয়ে আসছেন বিক্রেতারা। হাটে নির্ধারিত স্থান থাকলেও ইতিমধ্যে আশেপাশে সড়ক ও অলিগলিতে রাখা হচ্ছে গরু। এতে শুরু হয়েছে ভোগান্তি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর হাট বসেছে 21টি। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটে মোতায়েন থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও চলবে নজরদারি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর কোরবানির জন্য 1,24,00,000 পশু লালন পালন করা হয়েছে। সারা দেশে কোরবানির হাটে নজর কাটছে বিশাল আকৃতির গরু। কেনার সামর্থ্য না থাকলেও দেখতে আসছেন অনেকেই। খামারিরা বলছেন, প্রাকৃতিক ও সুষম খাবারের কারণেই তাদের পশুর আকার ভালো হয়েছে। তবে বাজারে বড় গরুর ক্রেতা এখনো কম থাকায় অপ্রত্যাশিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা তাদের। বিশাল আকৃতির গরু বাহাদুর নজর কেড়েছে গাজীপুরে। কেনার সামর্থ্য না থাকলেও আকর্ষণীয় এই গরু দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। ফ্রিজিয়ান জাতের বাহাদুরের দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। প্রাকৃতিক খাবারের পাশাপাশি ফলমূল খাইয়ে বড় করা গরুটির ওজন 1 টন। নাম রাখছি বাহাদুর। এটা ওজন প্রায় 1 টনের মতো। এটা আমরা স্বাভাবিক বাড়ির প্রাকৃতিক খাবার খাওয়াই, ভুসি। গাজীপুরের সারা গরু 1 টনের কাছাকাছি। আইসা দেখলাম আমিও, হ্যাঁ, যে এটা আসলে সে বাহাদুর। নওগাঁর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেনের খামারে আছে 4টি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু। কোনো কেমিক্যালযুক্ত খাবার ছাড়াই প্রাকৃতিক পরিবেশে এদের লালন পালন করেন। এসব গরুর দাম ধরা হয়েছে 12 থেকে 15 লাখ টাকা। খামারিদের ন্যায্য দাম নিশ্চিতে প্রাণী সম্পদ কর্মকর্তারাও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা চেষ্টা করছি প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করতে, তার গরুটার জন্য সঠিক দাম এবং সঠিক মূল্যে বিক্রি সে করতে পারে। কোরবানি উপলক্ষে নাটোরের সারা জাগিয়েছে টাইটানিক। 31 মণ ওজনের গরুটি পালন করেছেন রেকাতালি। দাম চাইছেন 15 লাখ টাকা। ক্রেতাদের পাশাপাশি অনেক উৎসুক মানুষও আসছেন টাইটানিক গরু দেখতে। উচ্চতা আছে 70 ইঞ্চি এবং লাইভ ওজন আছে 1232 কেজি, যার 30 মণের ওপরে। এর নাম দিছি আমরা টাইটানিক, কারণ এটি টাইটানিক জাহাজের মতোই লম্বা এবং চওড়া। মেহেরপুরের আকর্ষণ 1200 কেজির গরু কালামানিকের ক্রেতা মেলেনি, তাই নেওয়া হচ্ছে ঢাকায়। রাজধানীর হাটে ভালো দাম পাওয়ার আশা মালিক সাহারুল ইসলামের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির জন্য বিশাল আকারের গরু লালন পালন করে বিপাকে পড়েছেন জয়পুরহাটের খামারিরা। দাম বেশি হওয়ায় এসব গরু কিনতে ক্রেতাদের নেই আগ্রহ। কোনো কোনো খামারে 2 বছর ধরে পড়ে আছে বিশাল আকৃতির গরু। ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি হওয়ায় বড় গরু উৎপাদনে নিরুৎসাহিত করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জয়পুরহাট জেলা সদরের বনখুর ওয়াবদা এলাকার অরণ্য ক্যাটল ফার্মের বিশাল আকৃতির ষাঁড় লাল পাহাড় গত 2 কোরবানিতে হাটে তোলা হলেও বিক্রি হয়নি। এবারও ক্রেতাদের আগ্রহ না থাকায় বিপাকে খামারের মালিক। একই অবস্থা সদর উপজেলার বিল্লা গ্রামের জহুরুল ইসলামের 32 মণ ওজনের রাজাবাবুর। অনেকেই আসছেন, ছবিও তুলছেন, কিন্তু গরুটি কিনছেন না কেউ। গত বছর আমি দাম পেয়েছিলাম 8 লক্ষ টাকা, তারপরে 7.5, যাই তো কারণবশত আমার গরুটা বিক্রি হয়নি। এই বছর এখন পর্যন্ত আমার গরুটা কেউ দেখতে আসেনি। কোরবানি সামনে রেখে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় খামারিরাও ঝুঁকছেন এসব গরু লালন পালনে। 1 লাখ 1.5 লাখ টাকার ভিতরে যে গরুগুলো, এগুলোর চাহিদা প্রচুর পরিমাণ আছে। আর বড় যে গরুগুলো 4 লাখ 5 লাখ 2 লাখের উপরে, এগুলো ঢাকাতে চলে। এই মূল্যে খাদ্যদ্রব্য কিনে খাওয়ানোর পর আসলে কুরবানিতে এই প্রাইসে বিক্রি করলে আমার মনে হয় প্রত্যেকটা গরুতে 40-50 হাজার টাকার লস আসতো। গরুর খাদ্যের দামের পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বড় গরুর দামও পড়ে বেশি। এ কারণে আগ্রহ হারিয়েছেন সাধারণ ক্রেতারা। খামারিরা যখন একটা গরুকে লালন পালন করছেন, একটু বড় হচ্ছে, সেই গরুগুলো বিক্রয়যোগ্য হচ্ছে, সেটার প্রাইস 2 লাখ 1.5 লাখের উপরে যে প্রাইসগুলো যাচ্ছে, সেটা মানুষের ক্রয় সীমার উপরে চলে যাচ্ছে। এই জন্য ব্যাপক একটা মানুষের এই মার্কেটটা ধস হয়েছে এবং প্রায় 60% উপরের গরু এখনো অবিকৃত আছে। লোকসান ঠেকাতে বিশাল আকৃতির গরু লালন পালনে খামারিদের নিরুৎসাহিত করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা খামারিদের পরামর্শ দেই
যে আকারের গরু সাধারণত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই ধরনের সাইজের গরু তৈরি করার জন্য বলি। এবারে আমাদের এই জেলায় ওই ধরনের বড় গরু সংখ্যা অনেক কম। আমাদের খামারিরা বুঝতে পারছেন যে না এটা আসলে করলে তাদের অনেক কষ্ট হয় বিক্রির সময়। এবছর কোরবানি উপলক্ষে জেলায় ১৩,০০০-এর বেশি খামারি ৩ লাখের বেশি পশু প্রস্তুত করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তাবিত বাজেটকে গত সরকারের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাজেটে দ্রব্যমূল্য কমবে কিনা তা স্পষ্ট নয়। সোমবার বিকেলে বাজেট উপস্থাপনের পর রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এবারের বাজেটে গত সরকারের ধারাবাহিকতার বর্ণনা করা হয়েছে। আগের যেভাবে বাজেট চলে আসছে মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে। এই বাজেট বাস্তবায়ন ভবিষ্যৎ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য তার। এখন আমাদের বৈদেশিক ঋণ প্রায় 3.5 বিলিয়নের মতো এরকম কিছু একটা ফিগার আছে। তাহলে আপনি ওইটাকে মাথায় রাখতে হবে, আপনার রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। আপনি ওইটাকে মাথায় রেখে যদি আপনি আমার মন্তব্য দিতে হয় তাহলে কিন্তু এই বাজেটের সাইজটা আরও ছোট হওয়া উচিত ছিল। এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। গত বাজেটের তুলনায় এবার তেমন উন্নতি দেখছে না জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির বলেন, এই বাজেটে দ্রব্যমূল্য কমবে কিনা তাও স্পষ্ট নয়। আগের বাজেটেরগুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কি না সে বিষয়টা বাজেট তো স্পষ্ট নয়। বাজেট পর্যালোচনা করে দল দুটি আলাদা করে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কর ছাড় তুলে দেয় কিছু ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এবারের বাজেটে কিছু পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক নয় এই বাজেট। 400 মেগাওয়াট বিদ্যুৎ। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন, যেখানে আগামী অর্থবছরে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে বাজেট প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ন্যূনতম করের সমন্বয়, সহজে ব্যবসা পরিচালনা ব্যবস্থা সহ ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের ইনভেস্টমেন্টস, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টস কমে যাচ্ছে, বি ইট লোকাল অর বি ইট এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস, এবং এটার বাড়ানোর, আমাদের অর্থনীতির গতি বাড়ানোর কিন্তু আমাদের বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু ক্লিয়ারলি কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ব্যবসার এগেইনস্টে, আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ফিল্ডে কিন্তু আমরা বারবার শুনে আসতেছি যে আমাদের কিন্তু ওনারা গ্যাস পাচ্ছেন না, পাওয়ার পাচ্ছেন না। সো উল্টা কিন্তু এখানে কিন্তু ওদের কিছু কিছু কর এবং ট্যাক্স কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটে কর ছাড় তুলে দেওয়ায় কিছু ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এছাড়া বাজেটে কিছু পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা। পুরনো যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে যদি আমরা এদিক সেদিক করে পেশ করা হয় তাহলে কিন্তু খুব ভিন্ন কিছু আসবে না। আমি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখি যে বিভিন্ন ধরনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে ব্যাংকিং খাতে, ফিনান্সিয়াল সেক্টরে, আপনি স্টক এক্সচেঞ্জ মার্কেটের কথা বলছেন, ক্যাপিটাল মার্কেটের কথা বলছিলেন, কিভাবে কোম্পানিগুলো তাদেরকে উৎসাহ দেওয়া যায় স্টক মার্কেটে এনলিস্টেড হওয়ার জন্য। কিন্তু আমরা তো এটাও জানি শুধুমাত্র কর সুবিধা, কর ছাড় এটা কিন্তু একমাত্র না। স্ল্যাবগুলি হয়েছে, সেখানে পরিবর্তন করা হয়েছে, যে সেখান থেকে দেখা যাচ্ছে যে যারা নিম্ন মধ্যমায়ের মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু এই করের প্রবৃত্তিটা, কর দেওয়ার হারটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি যেয়ে পড়বে। আবার যারা উচ্চ পর্যায়ের রয়েছে, আয়ের উচ্চ আয়ের, তাদের ক্ষেত্রে
অনেক কম পড়বে। বাজেটে সাধারণ করদাতাদের জন্য আগের মতোই করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা রাখায় এর সমালোচনা করেছেন বিশ্লেষকরা। ৫,১৮,০০০ কোটি টাকা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাজেটে কমছে ব্যাংকের গ্রাহকদের আবগারি শুল্ক। এতদিন ব্যাংকে ১ লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা শুল্ক দিতে হয়। নতুন অর্থ বছরে ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ টাকার কম থাকলে কোনো কর দিতে হবে না। এতে আবগারি শুল্ক মুক্ত সুবিধা পাবেন আরও ৭৫ লাখ আমানতকারী। অর্থের নিরাপত্তা, সঞ্চয়, বিনিয়োগ সহ নানা প্রয়োজনে ব্যাংকে প্রতিদিনই বাড়ে লেনদেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ১৬ কোটির বেশি গ্রাহক রয়েছে ব্যাংকে। বর্তমানে ১ লাখ পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আবার ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এবার বাজেটে আবগারি শুল্ক বসানোর সীমা বাড়ানো হয়েছে। আগামী অর্থ বছর থেকে ৩ লাখ টাকা পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাব স্থিতিতে আবগারি শুল্ক দিতে হবে না। ১ লক্ষ টাকার পরিবর্তে ৩ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক হিস্ট্রির উপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন এই সীমা ৫ লাখ টাকা করা হলে সুবিধা পেতেন ক্ষুদ্র আমানতকারীরা। ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা হচ্ছে পজিটিভ মুভ। এটা হয়তো কিছুটা হলো আমার মনে হয় লিকুইডিটি মার্কেটে আসবে, বাট মোর ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় যেভাবে টাকার মূল্যমান যেভাবে কমে গেছে, হয়তো অ্যাটলিস্ট ৫ লক্ষ টাকা হলে ভালো হতো। এর ফলে ছোট আমানতকারীরা ব্যাংকমুখী হবেন, যা আমানতের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাজেটে দেশি বিদেশি সুদ পরিশোধ ও ভর্তুকিতেই সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে। পরিচালন ব্যয়ের প্রায় ৪০% অর্থ বরাদ্দ করতে হবে এই দুই খাতে। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে মোট ৫,৪৪,৩৯১ কোটি টাকা। এর মধ্যে সুদ পরিশোধে সরকারের খরচ হবে ১,২২,০০০ কোটি টাকার। এরপর ১৯% ব্যয় হবে ভর্তুকি ও প্রণোদনাদিতে টাকার অঙ্কে, যা ২,৩৫,১৮৬ কোটি টাকা। শিক্ষা ও প্রযুক্তিতে বরাদ্দ প্রায় ১২%। সরকারি কর্মচারীদের পেনশনে বরাদ্দ ৬.৫%। সামাজিক নিরাপত্তা খাতে ৫.৫% ও কৃষি খাতে ব্যয় ধরা হয়েছে 2%। নতুন বাজেটে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও নারী ভাতা সহ বেশ কিছু ভাতার হার ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনতে এই খাতকে নতুন করে সাজিয়েছে সরকার। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য ৪০৫,২০,০০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১,১৬,৭৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন ছাড়া এখাতে বরাদ্দ প্রায় ৯১,২৯৭ কোটি টাকা। তবে আগামী অর্থবছরে মাসিক ভাতা বাড়ানো হয়েছে জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ২৪-২৫ অর্থবছরে সরকারি বয়স্ক ভাতা কর্মসূচিতে নতুন করে ১ লাখ উপকারভোগীকে যুক্ত করা হবে। মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৫০ টাকা। বিধবা স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারী ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতা ৮০০ থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে। সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি। এই প্রেক্ষাপটে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ টাকা হতে ৬৫০ টাকায়। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ৬৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবারকে স্বল্প মূল্যে চাল বিতরণ করবে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থ বছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করছি। একই সাথে বর্তমানে সহায়তাপ্রাপ্ত ৫০ লক্ষ পরিবারের অতিরিক্ত আরও ৫ লক্ষ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি। অর্থনীতিবিদরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনায় ধাপে ধাপে টেকসই সামাজিক সুরক্ষার দিকে হাঁটতে হবে রাষ্ট্রকে। ক্রমান্বয়ে আমাদের সোশ্যাল সেফটি নেট থেকে সোশ্যাল সিকিউরিটির দিকে যেতে হবে, যাতে একটা সবার জন্য ন্যূনতম একটা সুরক্ষা সমাজ দিতে পারে, রাষ্ট্র দিতে পারে।
অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজারকে চাঙ্গা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনার প্রস্তাব এসেছে এবারের বাজেটে। কর্পোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল করা সহ কমানো হয়েছে মার্চেন্ট ব্যাংকের কর। বাজেটে এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলছে দরপতন। বর্তমান সরকার সংস্কারের নানা পদক্ষেপ নিলেও কোনোভাবেই চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার। তাই নতুন বাজেটে শেয়ার বাজারে প্রাণ ফেরাতে সরকারের এসব পদক্ষেপ। বাজেটে সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর 0.05% থেকে কমিয়ে 0.03% করা হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার 10% কমিয়ে করা হয়েছে 27.5%। পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5 থেকে কমিয়ে 27.5% করা নির্ধারণ করা হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে 2.5% বাড়িয়ে কর্পোরেট কর 27.5% করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির জন্য 20% কর্পোরেট কর অব্যাহত থাকছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ল 7.5%। মূলত শেয়ার বাজারের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে সরকারের উদ্যোগ। দেশি বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। বাজেটের এই প্রস্তাবনাগুলো সম্মিলিতভাবে শেয়ার বাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। যে প্রস্তাবনাগুলি আসছে সেগুলি মোটামুটিভাবে বেশ প্রো মার্কেটই আমরা বলতে পারি, এবং আমরা এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞ টু দ্য চিফ অ্যাডভাইজার, টু দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার, যে ওনারা আমাদের প্রস্তাবগুলি বিবেচনা করেছে। তবে সরাসরি বিনিয়োগকারীরা উপকৃত হবেন এমন কোনো প্রণোদনা নেই ঘোষিত বাজেটে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব 95,645 কোটি টাকা। গত বছরের চেয়ে মোট বরাদ্দ কিছুটা বাড়লেও প্রাথমিক শিক্ষায় কমেছে। সেই সঙ্গে শিক্ষা বাজেটে এবারও গবেষণায় জোর দেওয়া হয়নি দাবি করে হতাশা প্রকাশ করেছেন শিক্ষা গবেষকরা। সোমবার 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 35,403 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল 38,819 কোটি টাকা। গত বছরের চেয়ে বরাদ্দ কমেছে 3,416 কোটি টাকা। শিক্ষা গবেষকরা বলছেন, বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত, অথচ এই খাতে বরাদ্দ কমানো হচ্ছে, যা হতাশাজনক। যে বরাদ্দটা স্পেশালি করার কথা ছিল এবং বরাদ্দটা যাতে যথাযথভাবে কার্যকরীভাবে যাতে এটা কাজে লাগে, এই জায়গাগুলো মেকশিওর করার যে প্রসেসগুলো ছিল, এগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত পারিনি। প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ বাড়িয়ে 47,564 কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের চেয়ে 3,456 কোটি টাকা বেশি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দ 12,678 কোটি টাকা, যা আগের বছরের মূল বাজেটে ছিল 11,783 কোটি টাকা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়নি সরকার, অথচ সুযোগ ছিল গবেষণায় বরাদ্দ বাড়িয়ে নজির স্থাপন করা। যে কোনো দেশেরই উন্নয়ন এবং অগ্রগতির জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে বিপুল বরাদ্দ থাকা উচিত। বিশেষ করে R&Dর সাথে আপনার জাতীয় উন্নয়নের একটা বিশাল সম্পর্ক। শিক্ষাকে যদি আমরা ইনভেস্টমেন্ট হিসেবে না দেখি, তাহলে তো এই জাতি কিভাবে আগাবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা যে গ্রাজুয়েট তৈরি করছি, সেগুলোর পিছনে তো আমাদের অর্থ লাগবেই ভালো গ্রাজুয়েট তৈরি করা, তাহলে আমাদের সেখানে তো ঘাটতি থাকবে। বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বাজেটেও রয়েছে কালো টাকা সাদা করার সুযোগ, তবে সে সুযোগ অতীতের মতো ঢালাও নয়। বাড়ানো হয়েছে করের হার, শুধু আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণে এ সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গড়ে তোলা এবং তাদের আগামী 2025-26 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2024-25 অর্থ বছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। 2025-26 অর্থ বছর থেকে বিনা প্রশ্নে সেই সুযোগ রাখা হয়নি। 1,22,000 কোটি। তবে নির্ধারিত কর দিয়ে আবাসন খাতে এ সুযোগ রাখা হয়েছে। অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও রাখা হয়েছে। এলাকাভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধরে নেবে এনবিআর। এছাড়া একই সুবিধা পেতে ভবন নির্মাণের ক্ষেত্রে এলাকাভেদে প্রতি বর্গফুটে 50 থেকে 900 টাকা কর নির্ধারণ করার প্রস্তাব রাখা হয়েছে। একই যুক্তিতে মোটামুটি একটা সুযোগটা দেওয়া হয়, সেটা মনে রাখতে হবে এটা হচ্ছে যে অসাংবিধানিক, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বৈষম্যমূলক এবং এটা দুর্নীতি সহায়ক। সর্বশেষ 2022-23 অর্থ বছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেননি। এর এক বছর পরেই আবারও কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, কালো টাকা বিনিয়োগের এই সুযোগ রাখায় সৎ করদাতারা নিরুৎসাহিত হবে। আবাসন খাতে কথা বলি অথবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে কালো টাকা সাদা হবে, সেটা কিন্তু আমরা সাফল্যের হার যা আমরা দেখেছি সেটা কিন্তু খুব উৎসাহব্যঞ্জক না। সুতরাং অথচ অন্যদিকে কালো টাকার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো বন্ধ করার জন্য কি কি উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় সেটা বেশি জরুরি ছিল। অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে কোনো ঘোষণা না দিলেও অর্থ বিলে তা উল্লেখ রয়েছে। এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রীড়াঙ্গনের বাজেট গত বছরের তুলনায় 1.5 গুণ বাড়িয়েছেন অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের জন্য যুব ও ক্রীড়া ক্ষেত্রে মোট 2,423 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এর মধ্যে উন্নয়ন খাতে 1,440 কোটি 37 লাখ টাকা এবং পরিচালন খাতে 982 কোটি 63 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ক্রীড়া স্থাপনা নির্মাণ উন্নয়নের পাশাপাশি বিকেএসপির প্রশিক্ষণ সুবিধা বাড়ানো এবং অবকাঠামোর উন্নতি গুরুত্ব পাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, অংশগ্রহণ, ক্রীড়াক্ষেত্রে প্রতিভা অন্বেষণেও জোর দেওয়া হবে। গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট সংশোধিত বাজেটের পরিমাণ ছিল 1,580 কোটি 78 লাখ 37 হাজার টাকা। এবারের প্রস্তাবিত বাজেট 842 কোটি 21 লাখ 63 হাজার টাকা বেশি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি আর জামায়াত চায় এপ্রিলে। তবে জুলাই সনদ কার্যকরের আগে নির্বাচনের তারিখ ঘোষণার বিপক্ষে এনসিপি। সোমবার রাজধানীতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বিভক্তির জন্য নয়, দেশের মঙ্গলে ঐক্যবদ্ধ হতেই নতুন রাজনীতি সৃষ্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে বিকেল 3:45টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল 4:30টায় শুরু হয় সংলাপ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। 1 ঘণ্টার বৈঠকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে। আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার। বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, সংবিধান সংশোধন ছাড়া এমন কোনো সংস্কার নেই যা 1 মাসে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ডিসেম্বরের পরে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এটাই হচ্ছে বিউটি অফ দ্য ডেমোক্রেসি। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব, কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো, কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এইভাবেই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। সকল বিষয়ে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে, তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে সরকারকে চাপে রাখতে চায় না জামায়াত। এপ্রিলের মধ্যে নির্বাচন চায় দলটি। আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই
জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণার বিপক্ষে এনসিপি। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরও 2 মাস অপেক্ষা করতে চাই। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে ঐক্যমত্য কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই দেশবাসী 15-16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, অথচ এখন সেই নির্বাচন দিতেই অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সরকারের এই মনোভাব দেশ ও গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাসাসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী আরও বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে দূরে ঠেলে দিতে চাইছেন, বিএনপি সংস্কারকে অগ্রাহ্য করে না জানিয়ে তিনি বলেন, সরকারের গঠনের পর 9 মাস চলে গেছে, সামনে আরও 5 মাস সময় আছে, চাইলে নির্বাচন আয়োজন করা সম্ভব। কিন্তু বিএনপি যেহেতু ডিসেম্বরে নির্বাচন চায়, তাই সরকার ইচ্ছে করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি তো বলেছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আপনারা নির্বাচন দিন ডিসেম্বরের মধ্যে। এর মধ্যে তো 10 মাস চলে গেছে, ডিসেম্বর আসতে প্রায় এখনো আরো প্রায় 7-8 মাস বাকি আছে। এর মধ্যে এটা কি একটা লম্বা সময় নয়? কিন্তু এই জেদ কেন? যেহেতু বিএনপি বলেছে ডিসেম্বর, অতএব এটাকে আরো পিছনে নিয়ে যেতে হবে। বাংলাদেশিদের জন্য শিগগিরই ইন্দোনেশিয়ান অন অ্যারাইভাল ভিসা চালুর চেষ্টা চলছে। এ নিয়ে দুই দেশ কাজ করছে বলে জানান সফররত ইন্দোনেশিয়ান উপপররাষ্ট্রমন্ত্রী আরামান্থা ক্রিস্টিয়ান নাসের। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাসের। এ সময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন তারা। ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক দিক থেকে দুই দেশ খুব কাছাকাছি হলেও সম্পর্ক এখনও নিবিড় হয়নি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয় ইন্দোনেশিয়ারা। করোনার পর থেকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত রয়েছে। এটি আবারও চালুর বিষয়টি আমরা পর্যালোচনা করছি, আশা করি দ্রুতই এর সমাধান হবে। আসিয়ানে বাংলাদেশের পূর্ণ সদস্য পদ পেতে ইন্দোনেশিয়া সমর্থন দেবে। বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম। অর্থ সংকটের কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এতে ক্ষতিগ্রস্ত হবে আশ্রয় শিবিরের 2,25,000 শিশু। সোমবার দুপুরে কক্সবাজার ইউনিসেফ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইউনিসেফের কক্সবাজার কার্যালয়ের প্রধান কর্মকর্তা এঞ্জেলা কার্নে। তিনি বলেন, আশ্রয় শিবিরে 4,500-এর বেশি শিক্ষাকেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রের তত্ত্বাবধায়ক সংস্থা ইউনিসেফ বলছে, চলতি মাস থেকেই কার্যক্রম বন্ধের দিকে যাচ্ছে। কার্নে বলেন, তহবিল না পেলে চাকরি হারাবেন স্থানীয় 1,000-এর বেশি শিক্ষক। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধের খবরে সেখানে চাকরিরত স্থানীয় শিক্ষকরা কয়েকদিন ধরেই আন্দোলন করছেন। তাদের দাবি, রোহিঙ্গাদের রেখে স্থানীয়দের চাকরি থেকে সরানো হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয়রাও। We're very grateful that the media here have followed Dhaka and সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন ফোরামের প্রতিনিধিরা। বলেন, এই আইন দেশের স্বার্থে হয়নি, ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে। এটা কর্মচারী ও সরকার বান্ধব আইন নয়। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা ভুল হবে। সমাবেশে জানানো হয়, আজ অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। এদিকে সোমবার স্মারকলিপি দেওয়া হয়েছে স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে।
গত 25 মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে 10 দিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে। অনতিবিলম্বে এই সচিবালয়ের কালো অধ্যাদেশ দ্রুত বাতিল করার জন্য ঘোষণা আসুক। এটা আমাদের এই কর্মসূচি আমরা চলবে। আমাদেরকে অন্ধকারে রেখে আপনারা কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন না। কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর শাহজাহানপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মতিঝিল থানার উপপরিদর্শক কামরুল ইসলাম। সোমবার রাত 8টার দিকে বাসাবোর বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় কামরুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগামী বাস। খিলগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, বাসের ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান এসআই কামরুল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই কামরুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নিহত কামরুলের বাড়ি নেত্রকোনা সদরে। এদিকে ঘাতক বাস ও তার চালককে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে অপহৃত মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ মিয়াকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পটুয়াখালীর পায়রাগঞ্জ ফেরিঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার ব্যবহৃত গাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পায়রাগঞ্জ ফেরিঘাটে দুটি গাড়ি দীর্ঘ সময় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গাড়ির ভেতরে একজনকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পুলিশ তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগে রোববার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে তুলারাম কলেজ গেটের সামনে সোহাগের গাড়িটির গতিরোধ করে একদল দুর্বৃত্ত তাকে মারধর করে গাড়িসহ অপহরণ করে তারা। পরিবারের অভিযোগ পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে। উজানে ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগামী 72 ঘন্টা সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ দপ্তরে উপস্থিত নিশ্চিত করতে বলা হয়েছে। 3 দিন ধরে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এতে উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসকের সই করা চিঠিতে আজ থেকে আগামী 72 ঘন্টার সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে, যাতে বন্যা দেখা দিলে ক্ষতিগ্রস্তদের কোনো সমস্যা না হয়।